আসসালামু আলাইকুম স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত কিছু স্পেশাল প্রবলেম আজকে ক্লাসে সলভ করানো হবে। আর কি বলে এইচএসসি ফার্স্ট পেপারের উপরও আমাদের এরকম দুইটা ভিডিও আছে যেখানে স্পেশাল 10টা করে প্রবলেম সলভ করা হয়েছে। তো তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা ওগুলা দেখে নেওয়ার জন্য। আর এই ভিডিওর যে 10টা প্রবলেম আছে সেগুলো নিয়ে একটা এক্সাম নেওয়া হয়েছে, তার যে লিঙ্ক সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওই লিঙ্ক থেকে তুমি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো, যেগুলোতে সমস্যা দেখা দিবে সেগুলো তুমি এখান থেকে দেখতে পারো, অথবা পরীক্ষা যদি না দাও ডিরেক্ট এই ক্লাসটা করলে তুমি আমার মতে কিছু না কিছু বেসিক তুমি পাবাই এখান থেকে। তো আমরা শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে একটা অসমতা দেয়া আছে যার সমাধান সেট কোনটি। ওকে, এখন দেখো এটা দেখতে অনেকটা বিদঘুটে হলো, এটা সলভ করা 1 সেকেন্ডের কাজ। কিভাবে দেখো, এটা একটা বর্গমূল ফরম্যাট, প্লাস হচ্ছে 5 লেস অর ইকুয়াল 3। এটা কি কখনো সম্ভব? কোনো জিনিসকে বর্গমূল করলে কি সেটা মাইনাস আসে? হ্যাঁ, তোমরা বলতে পারো যে এক্স স্কোয়ার সমান যদি 4 হয়, এক্স সমান হচ্ছে +-2। দেখো এক্স স্কোয়ার সমান 4 হলে আমরা এক্স সমান লিখতেছি +-√/4। প্লাস মাইনাসটা আমরা আগে দিয়ে দিচ্ছি, এখন এইটার সামনে তো আর প্লাস মাইনাস নাই। সো এই টোটাল রুটের ফরম্যাটটা একটা ধনাত্মক ফরম্যাট। তো একটা ধনাত্মক ফরম্যাটের সাথে যদি 5 যোগ করি সেটা কোনোভাবেই সে 3 এর চেয়ে ছোট হবে না। সো এটার অ্যান্সার হবে ফাঁকা সেট গ। তারপর একটা দেখি, আমাদের এখানে যোগাশ্রী প্রোগ্রামের একটা প্রবলেম দেয়া আছে। নর্মালি আমরা দেখি এক্স ওয়াই টার্ম দিয়ে, কিন্তু এখানে x1 x2 দিয়ে দেয়া। তো গ্রাফ আঁকার সময় আমরা x অক্ষ বরাবর x1 নিব আর y অক্ষ বরাবর x2 নিব। আচ্ছা, আমরা একটা গ্রাফ এঁকে ফেলি। এটা হচ্ছে x অক্ষ বরাবর, যেখানে আমরা x1 নিচ্ছি, আর এটা হচ্ছে y অক্ষ, সেখানে আমরা x2 নিব। সো xy লেখার দরকার নেই, ঝামেলা বাড়ানোর দরকার নেই। আচ্ছা, এখন তো এখানে দেখো সিঙ্গেল টার্মের আছে কোনটা, x2 লেস অর ইকুয়াল 4। x2 হচ্ছে 4 এর থেকে ছোট অথবা সমান। সো এদের ক্ষেত্রে আমরা গ্রাফ কি করি, x2 এর জন্য 4 মান নিব, x2 তার মানে হচ্ছে y অক্ষ বরাবর 1 2, x2 না, হ্যাঁ 1 2 3 4। এখন অনেকে বলতে পারে x মানে আসলে তো এই ডান দিকে যাওয়ার কথা, কিন্তু এটা ভালো করে দেখো, এটা হচ্ছে x2 যেটাকে আমি y অক্ষ বরাবর নিছি। সো x2টা এখানে লিখে রাখি আর x1টা এখানে লিখে রাখি। তাহলে x2 যদি 4 হয়, আমি 4 গেলাম, 4 যাওয়ার পর আমি আর কোনো চলক দেখতে পাচ্ছি না। সো এখান বরাবর আমি একটা সমান্তরাল রেখা টেনে দিলাম। আচ্ছা, এখন এটা যেহেতু অসমতা, এটা ডিরেক্ট সমীকরণ না, সেহেতু এই জিনিসটা একটা সীমানা নির্দেশ করে যার নিচে হচ্ছে এরিয়া। তো x2 লেস অর ইকুয়াল 4 মানে হচ্ছে 4 এর থেকে ছোট হবে। এই ছোটর নিচে যে মানগুলো সবাইকে আমরা নিতে পারবো, বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো যদি আমাদের দুইটা চলক থাকে তখন আমরা কি করব, তখন খুব সহজেই যেটা করতে পারি, আমাদের যেটার মান লাগবে, ধরো আমার x1 এর মান লাগবে, x1 বরাবর আমি কতটুকু যাব, x2 কে তুমি চাপ দিয়ে ধরো, তাহলে x1 এর মান কত আসে 4, তুমি এখানে 4 দাও, 1 2 3 4। এরপর x2 এর মান লাগবে, সো x1টাকে চাপ দিয়ে ধরো, x2 এর মান 4, এখানে 4 দাও। এখন এই 4 4 কানেক্ট করে দাও। এখন কথা হচ্ছে আমরা এটা যেহেতু অসমতা, উপরের দিকে দিব নাকি নিচের দিকে দিব। আচ্ছা, এখন আমরা দেখতে যাচ্ছি মূল বিন্দুটা কোন দিকে আছে। তো মূল বিন্দুটা 0 0 যদি বসাও, যদি অসমতাটা ঠিকঠাক থাকে, যেমন 0 0 বসালে 0 + 0 বাম পাশে আসে 0, 0 কি 4 এর চেয়ে বড় না, তার মানে মূল বিন্দুর দিকে না, তুমি উল্টা দিকে তীর চিহ্ন দিয়ে দিবা 0 0 বসালে। আচ্ছা, এটা করানোর মাধ্যমে দেখাচ্ছি, তারপর দুইটা একসাথে বলবো। তো আমার x1 লাগবে, x1 এর মান কত 10, ডান পাশে আমি 4 5 6 7 8 9 10 পর্যন্ত যাব। x2 লাগবে, x2 কত 5 5। সো এখন যদি আমি টানি গ্রাফ আসবে এটা। এখন দেখো এখানে যদি আমি মূল বিন্দু বসাই 0 0, বাম পাশে আসে 0 যেটা 10 এর চেয়ে ছোট, তার মানে এটা মূল বিন্দুর দিকে। তাহলে এখন দেখো এই দুইটা জিনিস যদি আমি চেক করি, এখানে 0 0 বসানোর ফলে দেখি অসমতাটা ঠিক নেই, তার মানে এটা মূল বিন্দুর বাইরে দিয়ে দিচ্ছি। আর এখানে 0 0 বসানোর পর দেখি অসমতাটা ঠিক আছে,
তাই মূলবিন্দুর দিকে দিয়ে দিছি। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আলটিমেটলি আমাদের আবদ্ধ অঞ্চল। এখন অনেকে বলতে পারে এদিকে যেতে পারতেন, এই জায়গাটুকু নিতে পারতেন, কেন নিলাম না? কারণ হচ্ছে বলছে এই x1 এবং x2 মান হচ্ছে দুইটাই পজিটিভ। দুইটাই পজিটিভ কোন ঘরে? দুইটাই পজিটিভ হচ্ছে প্রথম ঘরে। আচ্ছা, আমার করতে যতটা দেরি লাগতেছে, তোমাদের যখন অঙ্ক করবা বা পরীক্ষায় সলভ করবা তখন কিন্তু এত কি বলে সময় লাগবে না, খুব ফাস্ট করে ফেলতে পারবা। আচ্ছা, এখন দেখো এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে 4,0, এই বিন্দুটা কত? 10,0। চিত্রের সাথে সাথে পারবা। এই বিন্দু কত? 0,4। এই বিন্দু কত? এই বিন্দুটা লাগবে। তো এই বিন্দুর বের করার ক্ষেত্রে এই যে সমীকরণ, এই সমীকরণে এখানে x2 এর মান বসিয়ে দিলেই তো হয়, কারণ x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 4। তো x2 এর মান যদি আমি 4 বসাই এই সমীকরণ, কোথায়? এই যে এই সমীকরণটাতে 4 বসালে কত হয়? 4 দুগুণে 8, 8 এই পাশে আনলে কত হয়? 8 এই পাশে আনলে হচ্ছে 2, x এর মান হচ্ছে 2, তার মানে 2, কত? 4। আচ্ছা, এখন আমাদের দেখো যেই প্রান্ত বিন্দুগুলো আছে শেডেড রিজিয়নের, সেই প্রান্ত বিন্দুগুলো যদি এখানে বসাই তাহলে যার জন্য ম্যাক্সিমাম মান আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা বসালে কত হবে? 8। এটা বসালে কত হবে? শুধু 4। এটা বসালে কত হবে? শুধু 10। এটা বসালে কত হবে? 2 প্লাস 4 দুগুণে 8 মানে হচ্ছে 10। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 10। দেখো অনেক বড় একটা কোয়েশ্চেন, যদি কারো বুঝতে সমস্যা হয় আবার একটু প্রথম থেকে দেখে নাও, আশা করি বুঝতে কারো সমস্যা হবে না। পরের কোয়েশ্চেনটা দেখে নিই। এটাও অনেকে দেখে যোগাশ্রী প্রোগ্রামের অঙ্ক ভেবে ভুল করবে। একটি ছাপাখানায় 100 বই ছাপাতে 12,000 টাকা খরচ হয়। 100 বই ছাপাতে 12,000 টাকা খরচ হয়। এরপর 150 বই ছাপাতে 16,000 টাকা খরচ হয়। 150 বই ছাপাতে 16,000 টাকা খরচ হয়। দেখাই যাচ্ছে 100 বইয়ের জন্য যে খরচ 150টা বইয়ের জন্য তার চেয়ে বেশি খরচ, মানে বই ছাপানো বেশি হলে খরচের পরিমাণও বাড়ে। আচ্ছা, এখন বই ছাপানোর খরচ বইয়ের সংখ্যার সঙ্গে রৈখিকভাবে বৃদ্ধি পায়। দেখো এখানে আমরা দুইটা পয়েন্ট যদি চিন্তা করি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিন্তা করে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা পয়েন্ট চিন্তা করলাম। একটার জন্য এই বরাবর 100 নিলাম, এই বরাবর 12,000 নিলাম। চিত্রটা একদম কি বলে লজিক্যালি আঁকতেছি না, জাস্ট পয়েন্ট দিচ্ছি। তো 100 বইয়ের জন্য 12,000 টাকা খরচ হয়। 150টা বইয়ের জন্য 150টা বইয়ের জন্য 16,000 টাকা খরচ হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দুইটা পয়েন্ট যদি তুমি যোগ করো, এই দুইটা পয়েন্ট কিন্তু আমি এভাবে যোগ না করে বক্ররেখা হিসাবেও যোগ করতে পারতাম, কারণ 100 বইয়ের জন্য যেই খরচ 125টা বইয়ের জন্য অন্য একটা খরচ, 130টা বইয়ের জন্য এলোমেলোভাবে বাড়তে পারতো। কিন্তু এখানে কি বলছে? রৈখিকভাবে বৃদ্ধি পায়। এখানেই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। তাহলে আমি যদি আবার একটু রিভিউ করি, বইয়ের সংখ্যা যদি বাড়াই আমাদের খরচের টাকাও বাড়ে, কিন্তু বইয়ের সংখ্যার সাথে সাথে খরচের টাকার যে বৃদ্ধি সেটা রৈখিকভাবে বাড়ে। এটা হচ্ছে আমাদের চিত্র পর্যন্ত এই পর্যন্ত কথা। এখন বলছে যদি আমি 200 বই ছাপাই তাহলে কত টাকা খরচ হবে। আচ্ছা, যেহেতু এটা রৈখিকভাবে বাড়ে, তার মানে এই রৈখিকভাবে তুমি যত দিকে যেতে থাকবা ডান পাশে বইয়ের সংখ্যা বাড়তে থাকবে, উপরের দিকে খরচ বাড়তে থাকবে। সো এই সরলরেখাটাকে যেহেতু রৈখিকভাবে বৃদ্ধি পায়, সরলরেখাটাকে যদি আমি বীজগাণিতিক একটা ফরম্যাট দেই, দ্বিবিন্দুগামী সরলরেখার ফরম্যাট x মাইনাস x1 x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 y1 মাইনাস y2। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে হবে x মাইনাস 100 বাই মাইনাস 50 সমান y মাইনাস 12,000 ডিভাইড বাই এখানে হচ্ছে মাইনাস 4,000, বা 0 0 কাটা 5 দিয়ে কাটা মাইনাস মাইনাস কাটা, তার মানে হচ্ছে 80। তার মানে 80x মাইনাস 8,000 মাইনাস y ইকুয়ালস টু 12,000, বা 80x মাইনাস y, এটা যদি আমি এই পাশে নেই তাহলে প্লাস হবে, একসাথে যদি করি। আচ্ছা, এটা এই পাশে আনলে প্লাস 4,000
আচ্ছা b = 0। আচ্ছা এখন এখানে যদি আমি x এর মান, কেন x এর মান 200 বসাই, তাহলে কত আসে 80 × 200। আচ্ছা y এর মানটা বের করে নিই, 80x + 4000 সমান হচ্ছে y। তার মানে দেখো x এর জায়গায় আমরা এমন একটা প্যাটার্ন খুঁজে বের করলাম, এমন একটা সরলরৈখিক ফরম্যাট খুঁজে বের করলাম, যেই সরলরৈখিক ফরম্যাটের মধ্যে তুমি x এর মান বা বইয়ের সংখ্যা যদি বসাও তাহলে খরচের মান চলে আসবে। বইয়ের সংখ্যা বসালে খরচের মান চলে আসবে। বইয়ের সংখ্যা কত 200 হলে এখানে কত হবে 16000 + 4000 হচ্ছে কি 20000 হচ্ছে অ্যান্সার। তুমি এমন কি যদি এই সরলরৈখিক প্যাটার্নে সে মেনটেন করে চলে, তার বৃদ্ধি হয়, তাহলে তুমি যে কোনো সংখ্যক বইয়ের খরচ খুব সহজেই সমীকরণে বসে করে ফেলতে পারবে। বোঝা গেছে? এখন যদি বক্ররেখা হয় তখন বক্ররেখারও একাধিক পয়েন্ট। এখন দেখো জীবনে তো সবসময় খরচগুলো এরকম সরলরৈখিক হয় না, তখন কি করা হয়, তখন ধরো কি বলে যত বেশি আর কি ডাটা তুমি নিবা তত বেশি ভালো ফলাফল পাবা। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস নামে একটা কোর্স আছে, সেই কোর্সের মাধ্যমে ভার্সিটিতে তোমরা দেখতে পাবা যে একাধিক ডাটা নিয়ে বা ধরো অনেক অনেক বেশি পরিমাণ ডাটা নিয়ে তারা বিভিন্ন রেখার ফরম্যাট বের করে, বিভিন্ন রেখার সমীকরণ বের করে, সেই সমীকরণটা দিয়ে তোমার এক্স এর মান বসানোর পর ওয়াই এর মান বসে, মানে সেগুলো হচ্ছে বক্ররেখার ক্ষেত্রে। সরলরেখার ক্ষেত্রে তো দ্বিবিন্দুগামী সমীকরণ দিয়ে দিলেই হলো। যদি এরকম হয় তোমার কাছে এখানে ডাটা দেয়া আছে, ধরো 1000 ডাটা দেয়া আছে, 1000 ডাটা দিয়ে বলছে যে তুমি 1000 ডাটা দিয়ে একটা রেখার সমীকরণ বের করো, বক্ররেখার সমীকরণ বের করো। তারপরে ওই তুমি 1000 ডাটা তোমাকে যে রেখাটা দিচ্ছে সেই রেখা থেকে তুমি যে খরচ পাবা বা সেই রেখাতে বিভিন্ন মান বসালে যে একটা আন্দাজ পেতে পারবা। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? মানে এখানে সরল রৈখিক যে ফরম্যাটটা আসছে সেখান থেকে আমি এক্স এবং ওয়াই এর মান বসিয়ে যে কোনো একটা মান পেতে পারি। তেমনিভাবে কোনো খরচ বা কোনো হিসাব যদি বক্ররৈখিকভাবে চলে তখন অনেকগুলা ডাটা দেওয়া থাকবে, তখন সেই অনেকগুলা ডাটা দিয়ে সেটা উপরে ক্লাসে উঠলে দেখতে পাবা, অনেকগুলা ডাটা দিয়ে তুমি বক্ররেখার সমীকরণ উপস্থাপন করতে পারবা। সেই বক্ররেখার সমীকরণ থেকে তারপর বিভিন্ন মান বসিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেতে পারবা। তো সেটার জন্য তোমাকে অবশ্যই ভালো ভার্সিটিতে চান্স পাওয়া লাগবে, ভালোভাবে শিখতে হবে। খারাপ ভার্সিটি, খারাপ আর ভালো বলতে আসলে এখানে কোনো কিছু ডিফারেন্সিয়েট করা হচ্ছে না। মানে আমি বোঝাতে যাচ্ছি তোমাদেরকে যে তোমার সেটা পড়তে হলে সেই পরিমাণ তোমার আসলে ক্যাপাবিলিটি থাকতে হবে, না হলে তুমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস তুমি ফেল করবে 100% শিওর। আচ্ছা, এর পরের কোশ্চেনটা কথা না বলে পরের কোশ্চেনটা দেখি। একটা সমীকরণ দেয়া আছে, যে সমীকরণের জটিল মূলদ্বয় Z1 ও Z2 হলে Z1 কিউব প্লাস Z2 কিউব সমান কত? আচ্ছা, সমীকরণটাকে একটু যদি আমি সুন্দর করে লিখি, r মাইনাস r স্কোয়ার ইকুয়ালস টু 1, বা ওই পাশে নিয়ে গেলে 0 সমান r স্কোয়ার মাইনাস r প্লাস 1। সুতরাং r স্কোয়ার মাইনাস r প্লাস 1 সমান 0। এটা একটা সমীকরণ পেলাম যেখান থেকে দুইটা মূল আসবে, একটা হচ্ছে Z1 আর একটা হচ্ছে Z2। আচ্ছা, আমি নর্মালি যদি করি একটা আলফা একটা বিটা, তাহলে দ্বিঘাত সমীকরণ, তাহলে আলফা প্লাস বিটা কি হয়, Z1 প্লাস Z2 সমান কি হয়, Z1 প্লাস Z2 সমান মাইনাস বি বাই এ, মানে হচ্ছে মাইনাস, এখানে শুধু প্লাস 1 হবে। আর Z1 আর Z2 গুণ করলে হবে সি বাই এ, মানে এখানে হবে প্লাস 1। এখন তোমাকে Z1 কিউব আর Z2 কিউব বের করতে বলছে, তাহলে এটা যদি আমরা সূত্র দেই, সূত্রটা কি, Z1 প্লাস Z2 হোল কিউব মাইনাস 3Z1 Z2 Z1 প্লাস Z2। এখন Z1 প্লাস Z2 মান বসাও 1, মাইনাস Z1 ইন্টু Z2 কত 1, এটা কত 1, তার মানে 1 মাইনাস 3, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে -2। কিন্তু দেখো এই কোয়েশ্চেনটাই আমি একটু অন্যভাবে করাই, সলভটা দেখো ভালো লাগবে। আমরা যখন 1 এর ঘনমূল বের করতে চাই, x সমান কিউবিক রুট অফ 1, তখন x সমান আমি কিউব করে 1টাকে এই পাশে নিয়ে আসি, -1 সমান 0। তারপর এখানে ফর্মুলা দিই x মাইনাস 1 x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। আচ্ছা, এখন এখান থেকে একটা মূল পাই 1, আর তোমরা যারা
একটু মনোযোগী স্টুডেন্ট তারা জানো এখান থেকে আমরা দুইটা মূল পাই, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই প্যাটার্নের সাথে কি এই প্যাটার্নটা মিলে, এক্স স্কোয়ার আর স্কোয়ার এক্স আর 1 1, তার মানে এখান থেকে ওমেগা এবং ওমেগা স্কোয়ার মাধ্যমে কিছু একটা হয়তো বা আসবে। দেখো সেম ভাবে যদি আমি কিউবিক রুট অফ -1 করি তখন এই জায়গাটা আসবে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখান থেকে আসে -1, এই জায়গাটা থেকে এখানে যেই মানটা আসবে তার মাইনাস ফরম্যাটটা আসে, মানে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার আসে। তাহলে এখান থেকে কি আসবে, দুইটা মূল, একটা আসবে ওমেগা মাইনাস ওমেগা আর একটা আসবে মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা এখন তুমি দেখো যদি বিশ্বাস না করো এখান থেকে আমি প্রুফ করতে পারবো যে এটার সমান এটা কিভাবে আসলো। দেখো দুইটা মূল যদি থাকে, দুইটা মূলের যোগফল এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাস ওমেগা ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আর, এটা জানি আমরা মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল। সো এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এখানে হবে ওমেগা কিউব সমান 1। ওমেগা কিউব সমান কত, এটা 1 কেন, এটা তো 0। ওমেগা কিউব সমান কত, ওমেগা কিউব সমান হচ্ছে 1। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে -1। তাহলে আচ্ছা এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার প্লাস -1 ইন্টু এক্স, তার মানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 0। এই যে ফরম্যাটটা সেম, আর স্কোয়ার মাইনাস আর প্লাস 1। তার মানে এখান থেকে আমরা দেখতে, তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তখন এগুলো বুঝতে পারবা, দেখি ফরম্যাটটা ধরে ফেলবা। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এখানে আসবে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার যখন আসবে তুমি এটাকে এক লাইন ভাঙার পরেই দেখবা এরকম একটা ফরম্যাট আসবে। এই ফরম্যাট থেকে তুমি মূলদ্বয় জানবা, একটা কি মাইনাস ওমেগা আর একটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে মাইনাস ওমেগাকে কিউব করলে কত হয়, ওমেগা কিউবের মান 1, মাইনাস ওমেগাকে কিউব করলে -1, মাইনাস ওমেগা স্কোয়ারকে কিউব করলেও -1, -1 যোগ করলে -2। কারো কাছে এটা যদি একটু কঠিন মনে হয়, কঠিন ইচ্ছা করে দেখালাম, কারণ হচ্ছে যত বেশি তুমি ভাবনার জায়গাটাকে প্রসারিত করবা তত বেশি তোমার কাছে ক্যালকুলেশনগুলো সহজ মনে হবে, এর জন্যই করা হলো। তারপরের কোয়েশ্চেনটা দেখি, চতুর্ঘাত বিশিষ্ট একটি সমীকরণ গঠন করো যার দুটি মূল যথাক্রমে 2 3 এবং বাকি দুটি মূল এত সমীকরণের মূল। আচ্ছা আমরা জানি যে কোনো একটা সমীকরণ যদি থাকে সেই সমীকরণটা, যেমন ধরো একটা সমীকরণ আমি চিন্তা করলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0, এক্স কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2 সমান 0। তাহলে দেখো এখান থেকে x এর মান আসে একটা 3 আর একটা 2, তার মানে যদি x এর মান দেয়া থাকতো, এই সমীকরণটা জানতে চায়, তখন আমরা কি করি, এটাকে x মাইনাস 3 x মাইনাস 2 লিখে গুণ আকারে দিয়ে দিলেই তো হচ্ছে, তারপর মডিফাই করলে যা আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো তোমার 2 আছে 3 আছে, বাহ ভালো জিনিস করছি তো। তার মানে 2 3 থেকে আমার এটা আসবে, ডিরেক্ট উদাহরণ দিতে গিয়ে এটা বলে ফেলছি। যাই হোক, তার মানে তোমার যতগুলো ফরম্যাট থাকবে, বাকি দুটি মূল যেহেতু এটার মধ্যে আছে, চতুর্ঘাত বিশিষ্ট একটি সমীকরণ গঠন করো যার দুটি মূল হচ্ছে 2 3 এবং বাকি দুটি মূল হচ্ছে এই সমীকরণের মধ্যে আছে। তাহলে আমাদের চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের যেই লাস্টের লাইনটা, তার আগের লাইনটা হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 সমান 0। দেখো এই পর্যন্ত কি বোঝা গেছে নাকি? যেহেতু এটাকে ভাঙতে ভাঙতে এরকম আসতে পারি, সেহেতু এটা থেকে নিচ থেকে তো উপরে যাওয়া যাবে। আচ্ছা তার মানে যে x মাইনাস 2 x মাইনাস 3, আর এটা ওই সমীকরণের মূল আবার বের করা লাগবে না, মূল বের করে আবার 4টা গুণ আকারে লেখার তো দরকার নেই। তোমার এখানে দেখো তোমাকে এই দুইটার গুণের ফলে যেই ফরম্যাট, সেই ফরম্যাট সহই দিয়ে দিছে। তাহলে তুমি শুধু শুধু এখানে মূল বের করে তারপর আবার উপরের দিকে উঠবা দরকার আছে? দরকার নেই। তাহলে আমরা এখন কি করব, এই দুইটা গুণ করব, দুইটা গুণ করার পর এই দুইটার যে রাশিটা আসবে সেই রাশিকে এটার সাথে গুণ করলে ডিরেক্ট মান চলে আসবে। করি, বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x
প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। আচ্ছা গুণ করব, ফার্স্ট টার্ম দিয়ে পুরাটা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার দিয়ে পুরাটা গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 5x স্কোয়ার, তারপরের টার্ম দিয়ে যদি করি মাইনাস 5x কিউব স্কোয়ার মাইনাস 25x প্লাস 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 30 সমান হচ্ছে 0। আচ্ছা এখন দেখি কাটাকাটি যোগ বিয়োগ করে কি কি থাকে। x টু দি পাওয়ার 4 প্লাস না, প্লাস না, কারণ হচ্ছে মাইনাস 5x কিউব আছে, তার মানে মাইনাস এক্স কিউবের টার্ম শেষ। তারপরে দেখি 5x স্কোয়ার, আর এখানে আছে 5 আর 6 হচ্ছে 11, 11 থেকে 20 গেলে মাইনাস 9x স্কোয়ার টার্মগুলো শেষ। এরপরে এটা কত নিজের লেখা নিজেই তো বুঝতেছি না, 29 না 24, এটা হচ্ছে 24, তার মানে প্লাস 4x প্লাস 30 সমান 0। তো এইখানে আর 5x আছে, তো তাহলে 5x আর 24x কত হয় হবে, কি লিখলাম 29ই লিখছি, বললাম 24 লিখলাম 29। যাই হোক, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আমি যদি আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে কোনো একটা সমীকরণকে যদি আমরা সলভ করি এরকম উৎপাদক আকারে আসে, এই উৎপাদকটা দেখতেছি মূলটাকে মাইনাস করে লিখে উৎপাদক হিসেবে লেখা যায়। তাহলে যেহেতু দুইটা মূল দেওয়া আছে সেহেতু দুইটা মূল দিয়ে উৎপাদক আকারে লিখলাম। সাথে বলছে এর যে দুইটা মূল সেটাও উৎপাদক, এর যে দুইটা মূল সেটাও আমার চতুর্ঘাতের মূল, তার মানে এটা নিজেই একটা উৎপাদক। 3টা গুণ করে দিচ্ছি, এরপর গুণফল যা আসছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। পরেরটা দেখি, যদি আলফা ও বিটা অসমান হয়, আলফা স্কোয়ার সমান মাইনাস ইকুয়ালস টু 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার সমান 5 বিটা মাইনাস 3। আচ্ছা দেখো তো, এই দুইটা জিনিসকে একই রকম জিনিস মনে হচ্ছে না? একটা সমীকরণ আমি বিবেচনা করতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x মাইনাস 3, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x মাইনাস 3, যেখানে আলফা আর বিটা হচ্ছে সমীকরণের মূল। তাহলে এই প্যাটার্নটাকে আমি একটু সুন্দর করে লিখলাম, এক্স স্কোয়ার সমান 5x মাইনাস 3, এক্স এর মান আলফা হলে এটা, বিটা হলে এটা। এখন বলছে তবে এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এটাকে যদি একটু নর্মালি লিখি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 সমান 0। তার মানে আলফা দিয়ে যদি আলফা এখানে বসালে যদি এই ফরম্যাটটা আসে, তার মানে এটার একটা মূল হচ্ছে আলফা, এটার আরেকটা মূল হচ্ছে বিটা, কারণ এই দুইটা থেকেই তো আমি এই সমীকরণটা বানালাম। তো এখান থেকে আলফা পাবো আর বিটা পাবো, তার মানে আলফা প্লাস বিটা সমান কত? আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ বা 5, আলফা বিটা সমান কত? সি বাই এ বা 3। এটা গেল। এখন বলছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত হবে? আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স প্লাস আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এখানে নিচে হচ্ছে আলফা বিটা, উপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা আলফা কাটা 1 সমান 0। ওকে, বা এখন দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান যদি আমরা বের করি, আর আলফা বিটার মান তো দেয় আছে, তাহলে কিন্তু এখানে বসিয়ে দিলে আমাদের সমীকরণ চলে আসতেছে। ওকে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত? সূত্র দেই, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা প্লাস বিটার মান কত? 5 মানে হচ্ছে 25 মাইনাস 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 মানে হচ্ছে 19। তার মানে 19 বাই আলফা বিটা কত? 19 বাই আলফা বিটা হচ্ছে 5, তার মানে 19 বাই 3। তো 19 বাই 3 যদি হয়, এক্স স্কোয়ার মাইনাস 19 বাই 3 লিখলাম না, 3 দিয়ে দুই পাশে গুণ করে দিলাম, 3 সমান 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, এটা সহজ দেখে একটু ফাস্ট করলাম, তারপরটা দেখি।
2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11, দেখে বোঝা যাচ্ছে 2 প্লাস 5 3 বেশি, 5 প্লাস 8 3 বেশি, 8 প্লাস 11 3 বেশি। সমান্তর ধারার 100তম পদ থেকে 150তম পদ পর্যন্ত সকল জোড় পদের যোগফল সকল বিজোড় পদের যোগফল থেকে কত বেশি। তার মানে আসলে দেখো ধারাটা এটা না, ধারা হচ্ছে এই দুইটার মধ্যে যেই ধারাটা সেই ধারা। আচ্ছা, তাহলে আগে তো তোমাকে 100তম পদ বের করতে হবে, তারপরে 150তম পদ বের করতে হবে। 100তম পদ থেকে স্টার্ট করবা, 150তম পদ পর্যন্ত যাবা। যাওয়ার পর মাঝখানে এখানে যেমন 3 করে ডিফারেন্স, মাঝখানে 3 করে ডিফারেন্স করবা। করার পর কিছু জোড় পদ পাবা, কিছু বেজোড় পদ পাবা। জোড়গুলাকে যোগ করবা, বেজোড়গুলাকে যোগ করবা। তারপর ওই ডিফারেন্সটুকু তোমাদেরকে বের করতে হবে। দেখো কত বড় কোয়েশ্চেন, একটু টেকনিক্যালি করলে সব ক্যালকুলেশন তোমার কাছে ছোট হয়ে আসবে। 2 প্লাস 5 প্লাস 8, তাহলে এখানে সমান্তর ধারার যেই সাধারণ অন্তর সেটা হচ্ছে 3। তো আমাদের 100তম পদ কত? 100তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডিফারেন্স কত? 3, সমান 150তম পদ কত? 2 প্লাস 150 মাইনাস 1 ইন্টু 3 ইকুয়ালস টু কত? আচ্ছা, তোমরা যেটা করবা 2 প্লাস 3 ইন্টু 99। তো দেখো 3 ইন্টু 99 করা সহজ নাকি 3 ইন্টু 100 করা সহজ? 3 ইন্টু 100 করা সহজ। তাহলে 3-এর সাথে 100 গুণ করলে কত হয়? 300। 300 থেকে 3 বিয়োগ করে দাও। 3-এর সাথে 150 যোগ গুণ করলে কত হয়? 450। 450 থেকে 3 গুণ বিয়োগ করে দাও। তার মানে 2 প্লাস 297, 2 প্লাস 447, সহজ। আর যারা আরো ফাস্ট ক্যালকুলেশন করতে পারো তারা ডিরেক্ট 299 আর 449 লিখে ফেলতে পারবে। তাহলে আমাদের যে ধারাটা, সেই ধারাটা হচ্ছে এই দুইটার মধ্যে 299 থেকে শুরু হবে, 3 করে বাড়বে 302, 305 প্লাস ডট ডট যাবে একদম 449 পর্যন্ত। আচ্ছা, এখন দেখো বলছে সকল জোড় পদের যোগফল। আচ্ছা, এখন এখানে দেখো জোড় পদ কতগুলো আছে, কে কে আছে? 300। এখানে কত হবে? 2 5 308, এরকম করে জোড় পদ পাবা কিছু। তারপর 299, 305, তারপর আবার 311, এরকম করে বেজোড় পদ পাবা কিছু। তাহলে দেখো জোড় পাবা, বেজোড় পাবা। কতগুলো জোড় পাবা, কতগুলো বেজোড় পাবা? এখানে টোটাল সংখ্যা আছে কতগুলা? 100তম থেকে 150তম টোটাল 51টা সংখ্যা আছে বা 51টা পদ আছে। কেন 51টা? কারণ 100তম থেকে বলছে, 101তম থেকে না। তো 100 শহর যদি করি 51টা, তাহলে এখানে আমরা পাবো 25টা জোড় পাবো, 25টা বেজোড় পাবো। আচ্ছা, তাহলে দেখো আমরা সিম্পল দুইটা অঙ্ক নিয়ে যদি কাজ করি, সংখ্যা নিয়ে যদি কাজ করি, 302 জোড়ের ফরম্যাট, 299 বেজোড়ের ফরম্যাট, জোড়ের ফরম্যাট, বেজোড়ের ফরম্যাট। তাহলে দেখো 302, এখানে মাইনাস 302 থেকে 299 যদি বিয়োগ করি কত হয় আমার? 3। এই জায়গাটাতে যেই মানটা থাকবে সেই মান থেকে এখানে যদি বিয়োগ করি সেটা তো 3 আসবে। এরকম 25 জোড়া থেকে 25 জোড়া বিয়োগ করে 25 জোড়া 3 আসবে। বোঝা গেছে? তোমার আলাদা সবগুলো তো ক্যালকুলেটর টিপে যোগ করা লাগবে না, অথবা সূত্র দিয়েও যোগ করা লাগবে না। বোঝা যাচ্ছে এখানে 25টা জোড় আছে, এখানে 25টা বেজোড় আছে। তো 25টা জোড়ের প্রথমটার জন্য সিকোয়েন্স মেনটেন করে যদি মাইনাস করে এরকম 25 জোড় 3 আসবে। কিন্তু এখানে টার্ম তো আছে 51টা। লাস্ট টার্ম কে দেখো তো, লাস্ট টার্ম হচ্ছে 449। তার মানে এখানে 449টা, এখানে না সরি, এখানে 449টা বেঁচে যাবে, তার জন্য জোড়া নেই। 25টা থেকে 25টা বিয়োগ হয়ে যাচ্ছে, মাইনাস 449। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি 75, 449, তাহলে এটা মাইনাস করলে কত হয়? মাইনাস 4, 374। ও এখানে ভুল আছে, এখানে মাইনাস দেয়া থাকবে। যদি বলতো বেজোড় থেকে জোড়, তাহলে মাইনাস না থাকলেও হতো। বোঝা গেছে? সো তুমি যখন প্র্যাকটিস করবা এবং নিজে ক্যালকুলেশন করবা তখন আরো বেশি তাড়াতাড়ি তুমি করতে পারবে। তারপরের কোয়েশ্চন, একটা দ্বিপদী বিস্তৃতি, দুইটা টার্ম গুণ আকারে আছে, এর বিস্তৃতি x⁸ এর সহগ 0 হয়, তাহলে a/b। আচ্ছা, আমরা জিনিসটাকে আর একটু সিম্পল করে নেই। এই দুইটা জিনিস গুণ আকারে মানে 1 এর সাথে a - bx টু দি পাওয়ার 12 প্লাস x এর সাথে a - bx টু দি পাওয়ার 12 লিখতে পারি আমরা। আচ্ছা,
এখন দেখো এই জায়গাতে একটা এক্স টু দি পাওয়ার 8 আসবে, এই জায়গাতে একটা এক্স টু দি পাওয়ার 8 আসবে, তাদের সমষ্টি হচ্ছে 0। এটা কি বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে এই যে প্যাটার্ন তো আমার যে বিস্তৃতির প্যাটার্ন, সেই প্যাটার্ন তো দ্বিপদী, সেটা তো আমার সেমই আছে। সো আমি যদি দুইটার জন্যই যদি আমি r+1 তম পদ লিখি তাহলে কত হবে? NCR a টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস bx টু দি পাওয়ার r, NCR a টু দি পাওয়ার n মাইনাস r আর মাইনাস bx টু দি পাওয়ার r। আচ্ছা, এখন যদি এই জায়গা থেকে আমি x টু দি পাওয়ার 8 পেতে চাই, আমার তো লাগবে x টু দি পাওয়ার 8 এর সহগ, তাহলে এখানে x এর মান কত বসাতে হবে? 8 বসাতে হবে। তার মানে 12c8 a টু দি পাওয়ার 8 বসালে এখানে হবে 4 মাইনাস b টু দি পাওয়ার 8 প্লাস এই জায়গাতে যদি আমি x টু দি পাওয়ার 8 পেতে চাই টোটালটাতে, তাহলে আমার এখানে x টু দি পাওয়ার 7 লাগবে, কারণ এখানে অলরেডি একটা x আছে। তুমি যেটাই করো বের করো তার সাথে x গুণ হয়ে যাবে, গুণ হয়ে টার্ম আর একটা বেড়ে যাবে। তার মানে x টু দি পাওয়ার 7 লাগবে এখানে, যাতে x এর সাথে গুণ হয়ে x টু দি পাওয়ার 8 হয়ে যায়। তো 12c7 a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 0। তো এখান থেকে ক্যালকুলেশন করে a বাই b এর মান বের করতে হবে। তো এখন এটা তো মাইনাস অলরেডি, ওই পাশে নিয়ে গেলাম। 12c8 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8, যেহেতু মাইনাস আছে উপরে জোড় সংখ্যা আছে প্লাসই থাকবে, মাইনাস আছে উপরে বেজোড় সংখ্যা আছে মাইনাস থাকবে, ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে। 12c7 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7। দেখো টার্মটা এমনভাবেই আছে, তুমি যদি একটাকে আরেকটা ভাগ দিয়ে দাও তাহলে এখানে a কাটা যাবে, a থাকবে, bটা যদি নিচে নিয়ে আসো তাহলে a বাই b এই ডান পাশে পাওয়া যাবে a বাই b। তার মানে 12c8 ডিভাইড বাই 12c7, এটাকে যদি ক্যালকুলেটরে ভাগ করে দাও তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেটরে ভাগ করি, 12c8 ডিভাইড বাই 12c7 সমান হচ্ছে 5/8। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের কোয়েশ্চেন, যদি x পজিটিভ হয় গ্রেটার দেন 0 মানে তো পজিটিভ, y নেগেটিভ হয় 0 থেকে ছোট মানে তো নেগেটিভ, তাহলে নিচের কোনটি সবসময় ধনাত্মক, কোনটি পজিটিভ? দেখো আমরা জানি পজিটিভ নেগেটিভ, তার মানে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, সো এটা বাদ। পজিটিভকেও পজিটিভ করবে, নেগেটিভকেও নেগেটিভ করবে, যে কোনো সময় দেখো তোমার এই পজিটিভটা যদি এরকম হয়, এক্স এর মান ধরো আমি 3 ধরলাম আর y এর মান ধরলাম -5, তার মানে -5কে মডুলাস করে তো সে আলটিমেটলি 5 আসবে, তখন তো নেগেটিভ হতেও পারে। তার মানে ওভারঅল এটাকে বলা যায় না, যদি y গ্রেটার দেন, এখানে x আর y এর মধ্যে সম্পর্ক বলে নেই, সো এটা হবে না। তারপরটা দেখি, পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যার সাথে যোগ করলে সে তো নেগেটিভ হতেও পারে। যেমন ধরো পজিটিভ সংখ্যা এখানে আমি ধরলাম 5, নেগেটিভ সংখ্যা তার চেয়ে বড় ধরলাম -7, মাইনাসটা আমার -7 মানে এখানে মাঝখানে প্লাস, তার মানে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে -2 হয়ে যাচ্ছে নেগেটিভ। এখানে দেখো x তো অলওয়েজ পজিটিভ, y নেগেটিভ, তো নেগেটিভটাকে আমি উল্টা আবার যদি মাইনাস করি তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তুমি যত বড় নেগেটিভই দাও না কেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার, ধনাত্মক। তারপরেরটা, ওকে, জটিল সংখ্যার একটা অঙ্ক বলছে এত এর পোলার আকার হলো। আচ্ছা, তো পোলার আকার বের করতে বলছে। পোলার আকারের ক্ষেত্রে আমরা জানি আর এবং থেটা লাগে। তো আর এবং থেটা যদি লাগে, আমাদের আর মানে হচ্ছে মডুলাস আর থেটা মানে তো আর্গুমেন্ট। তো এখান থেকে দুইটা জিনিস তোমরা যেটা করো, এই দুইটা গুণ করে দাও, গুণ করে টোটালটার উপরে মডুলাস আর্গুমেন্ট বের করো। কিন্তু দেখো এটা আরো সহজেই করা যায়। দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে তাদের যে মডুলাস, সম্মিলিত মডুলাস আসবে, প্রথমটার মডুলাস দ্বিতীয়টার মডুলাস বের করে গুণ করে দাও। যদি ভাগ আকারে থাকে তাহলে ভাগ করে দাও, মানে যেই ফর্মেটে থাকবে। এটার জন্য তুমি মডুলাস বের করো, কোনো সমস্যা নেই, এটার জন্য তুমি মডুলাস বের করো, দুইটা জিনিস আলাদা আলাদা বের করে গুণ করে দাও। তাহলে বলো এটার জন্য মডুলাস কত হবে? √, এটা কি স্কোয়ার মানে হচ্ছে 4, 3 4 12, প্লাস হচ্ছে -2 স্কোয়ার মানে হচ্ছে 4, 12 আর 4 কত? 16, 16কে রুট করলে আমি ডিরেক্ট করে ফেললাম 4 হয়। এই জায়গায় তো সেম আসতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে আসবে 12 আর এখানে আসবে কত
36, তো 12 আর 36 কত 48, তার মানে রুট ওভার 48, তার মানে 4, এখানে কত হয় 3 16 48, 16 ইন্টু 3 মানে 16 রুট 3। আচ্ছা আমি দেখো এখানে একটা বোকামি করছি, এই মডুলাসটা বের করার কোনো দরকারই ছিল না। কেন দরকার ছিল না? কারণ সবার জন্য দেখো মডুলাস সেম, তো তুমি এখানে বের করে কি করবা? সবার জন্য যেহেতু মডুলাস সেম, বের করে তো লাভ নেই, তোমার যেই জায়গাটাতে ভ্যারি করতেছে সেই জায়গাটাতে বের করো। আচ্ছা তাহলে আর্গুমেন্ট যখন বের করবা, মডুলাসের ক্ষেত্রে তো যোগ হয়ে যায়, গুণ হয়ে যায় এবং ভাগ হয়ে যায়, গুণ আকারে থাকলে গুণ, ভাগ আকারে থাকলে ভাগ, যাকে এটা শিখে ফেলছো। যদি আর্গুমেন্ট বের করতে বলে তাহলে এটার জন্য আর্গুমেন্ট বের করবা θ1, এটার জন্য আর্গুমেন্ট বের করবা θ2, দুইটা থেটা যোগ হয়ে যাবে। ভাগ থাকলে কি হবে? ভাগ থাকলে θ1 মাইনাস θ2 হবে। ওকে, তাহলে প্রথমটার জন্য আর্গুমেন্ট কত হবে? প্রথমটার জন্য প্রথমটা তোমার কোন চতুর্ভাগে পড়ে? ধনাত্মক, এই যে এই জায়গাতে। তারপরে দ্বিতীয়টা কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয়টা পড়ে হচ্ছে মাইনাস এই জায়গাটাতে। আচ্ছা 2√3 আর মাইনাস 2y, তাহলে এই জায়গাতে আমার এই θ1 লাগবে আর এই জায়গাতে আমার এইটুকু লাগবে। সো এই θ1 এর সূত্র কি? থেটা হচ্ছে যেহেতু চতুর্থ চতুর্ভাগ মাইনাস tan ইনভার্স y বাই এক্স, y কত 6/2√3। আচ্ছা মাইনাস আবার নতুন করে দেওয়া লাগবে না, আমি তো চতুর্ভাগ মেনটেন করে এখানে মাইনাস দিয়েই ফেলছি। সো এখানে 2 কাটা শুধু √3 tan ইনভার্স √3, কতর মান √3? tan ইনভার্স হচ্ছে 60 ডিগ্রির মান, মানে হচ্ছে π/3। θ1 পেয়ে গেছি, θ1 পাইছি। কোনটা কোথায় আঁকছিলাম? ভুল করছি এখানে। এই θ1 তো আমি হচ্ছে ওইটার জন্য করছি, তার মানে হবে 2/√3, 2/2√3, 2/2√3, 2 কাটা মাইনাস tan ইনভার্স 1/√3। তো কতর জন্য বলো? আবার ঝামেলা, সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের সূত্র তো এটা না, দ্বিতীয় চতুর্ভাগের সূত্র হচ্ছে পাই মাইনাস। সো এখানে পাই মাইনাস হবে, পাই মাইনাস এটার জন্য হচ্ছে π/6, 30 ডিগ্রির মান। সো এখানে হচ্ছে কত 5π/6 হয়ে গেল। আর এটার জন্য কত হবে? এটার জন্য হবে θ1 সমান মাইনাস tan ইনভার্স 6/2√3, তার মানে মাইনাস tan ইনভার্স √3। এটার জন্য কত? এর জন্য হচ্ছে মাইনাস π/6, 60 ডিগ্রি হচ্ছে π/3, ঠিক আছে। সো এই দুইটা জিনিস যদি এখন আমি যোগ করি, 5π/6 মাইনাস π/3 কত হয়? 6, 5π মাইনাস 2π, তার মানে 3π/6। এরকম কোনো অ্যান্সার আছে? 6ই তো নাই। সো অ্যান্সার এটা কিভাবে হবে? 6, তার মানে 3 আর 6 কাটা গেলে হচ্ছে π/2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, আল্লাহ এত মারামারি করে অ্যান্সার আসছে প্রথমটা, মাইনাস i π/2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এটা হচ্ছে তোমরা যদি নর্মালি খাতায় করো, হাতে কলমে করো, আর যদি ক্যালকুলেটারে করতে চাও ক্যালকুলেটর একটু বলে দিই। ক্যালকুলেটারের মোড অপশনে যাবা, মোড অপশনে গিয়ে ক্যালকুলেটরটাকে দেখা যায়, দেখা যায় মোড অপশনে গেলে লেখা দেখা যায়। তো মোড অপশনে গেলে তোমার যেই কমপ্লেক্স আছে দেখো 2তে, সেই কমপ্লেক্সে চাপ দেওয়া লাগবে। তো এটা মোড অপশনে চলে গেছে, কমপ্লেক্সে চলে গেছে। এখন তুমি জটিল সংখ্যা লিখবা কিভাবে আগে দেখাই দিই। 2 + 3i লিখতে চাও তাহলে 2 + 3 লিখছি, আর ইং বাটনটাতে যদি তুমি লেখো তাহলে সেটা i পাবা। দেখা গেছে? আচ্ছা 2 + 3i আমরা লিখে ফেলছি। এখন দেখো এই 2 + 3i লেখার পর তুমি যদি দেখো ব্র্যাকেট চাপ দেই, ব্র্যাকেট চাপ দেই, তাহলে আমাদের 2 + 3i আসলো। এই ফরম্যাটটাকে আমি পোলার ফরম্যাটে নিতে চাই, আর এবং থেটা লাগবে। সো শিফটে চাপ দিলাম, দেখো নিচে 2তে আরেকটা কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সে দিলাম।
দেওয়ার পরে এখন দেখো এখানে সব কিছু আসছে। আর্গুমেন্ট লাগবে তোমার, কনজুগেট লাগবে নাকি আর এর থিটা দুইটা লাগবে? আমার আর এবং থিটা দুইটাই লাগবে, 3। এখন দেখো এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাকে ডিরেক্ট আর এবং থিটাতে কনভার্ট করে দিবে, ইকুয়াল চাপ দিই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। সো এভাবে যদি তুমি পুরা জিনিসটাকে দুইটা ব্র্যাকেট দিয়ে আটকানোর পর বা পুরাটাকে হোল ব্র্যাকেট দিয়ে আটকানোর পর যদি আর এবং থিটা দাও, তাহলে খুব সহজেই তুমি ডিরেক্ট π/2 পেয়ে যাবে। করে দেখো। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো তারপর যদি কারো প্রবলেম হয় কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবা যে আমরা আসলে বুঝি নাই, তো সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেটরের জন্য আলাদাভাবে একটা ভিডিও আপলোড করে দিব না, আমার মনে হয় বুঝবা। ক্যালকুলেটর যেহেতু এখনকার স্মার্ট পোলাপান তোমরা ফোন টিপতে পারো, সেহেতু ক্যালকুলেটরের মাত্র কয়েকটা বাটন আর কয়েকটা প্রোগ্রাম, তো তোমরা ইজিলি পারবা। ওকে, তো ম্যাথ সেকেন্ড পেপারের আজকের ক্লাসটা এখানে লেখাই হয় নাই, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার হচ্ছে 5 পর্যন্ত। সো আরও এরকম ভিডিও আসবে সেকেন্ড পেপারের, 6 থেকে 10, আবার ফিজিক্সের আসবে, এরকম কেমিস্ট্রির আসবে। আর আমাদের অ্যাডমিশনের স্পেশালের একটা প্লে লিস্টই আছে, অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আলাদা প্লে লিস্ট আছে, তোমরা ওখান থেকে দেখে দেখে তোমাদের যেই চ্যাপ্টারগুলো লাগবে সেই চ্যাপ্টারগুলোর উপর তোমরা প্রিপারেশনটাকে আরও স্ট্রং করে ফেলতে পারো। আবার সেই ভিডিওটা দেখার আগে সেই ভিডিও রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনে তুমি পরীক্ষাও দিয়ে ফেলতে পারো নিচের ডেসক্রিপশন থেকে। প্রত্যেকটা ভিডিওর নিচেই তার পরীক্ষার একটা লিঙ্ক দেওয়া আছে, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পরীক্ষা দিতে পারবে। এই হচ্ছে আমাদের কোর্স। আর তোমাদের যদি আমাদের কোর্সটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, তাহলে সেও অনেক উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আবার পরের ভিডিও নিয়ে আমরা আসছি।